Hello friends, I am MD Harun Al-Rashid and it's your YouTube channel Harun Biozone. Today in this video, I will discuss about the C4 pathway from the chapter Photosynthesis in Higher Plants, class 11 from NCERT Biology for NEET aspirants. চলো আমরা শুরু করি এবার। তাহলে C4 পাথওয়ে, C4 কথার অর্থ হচ্ছে 4 কার্বন যুক্ত অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এর আগে আমরা পড়েছি 3 কার্বন যুক্ত ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়েছিল কোথায়? সেটা তৈরি হয়েছিল কেলভিন সাইকেলে। এবং কেলভিন সাইকেলে তৈরি হয়েছিল তাই ওর নাম C3 সাইকেল। কিন্তু C4 পাথওয়ের ক্ষেত্রে তোমার হলো কি 4টে কার্বন যুক্ত ফার্স্ট স্টেবল প্রোডাক্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হওয়ার জন্য নাম হচ্ছে তোমার C4 প্ল্যান্টস। তো plants that are adapted to dry tropical region have the C4 pathway mentioned earlier. আগে আমরা আলোচনা করেছি যে C4 পাথওয়ে কাদেরকে দেখা যাচ্ছে? যেগুলো ড্রাই, শুষ্ক, ট্রপিক্যাল রিজন, নিরক্ষীয় অঞ্চলের যে উদ্ভিদগুলো যেখানে টেম্পারেচার অনেক বেশি কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কম, সেসব এরিয়াতে যে সমস্ত প্ল্যান্টগুলো জন্মায় সেগুলো ড্রাই ট্রপিক্যাল রিজন প্ল্যান্টস বলা হয়ে থাকে। Though these plants have the C4 oxaloacetic acid as the first CO2 fixation product, they used the C3 pathway or the Kelvin cycle as the main biosynthetic pathway. তাহলে যে বায়োসিনথেটিক পাথওয়ে যেটাকে আমরা কেলভিন সাইকেল বলছি, সেই কেলভিন সাইকেলে যেখানে C3 প্ল্যান্টে ফার্স্ট স্টেবল প্রোডাক্টটা হয়েছিল 3 কার্বন যুক্ত ফসফোগ্লিসারিক অ্যাসিড, কিন্তু এদের ক্ষেত্রে ফার্স্ট স্টেবল প্রোডাক্ট হচ্ছে 4 কার্বন যুক্ত অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড। Then in what way are they different from C3 plant? তাহলে আবার এবং এরা এই C4 প্ল্যান্টরা কোন দিক দিয়ে C3 প্ল্যান্ট থেকে আলাদা সেগুলো আমরা এখানে দেখব। This is a question that you may reasonably ask. C4 plants are special. C4 plants গুলো অনেক বেশি উন্নত, স্পেশাল। They have a special type of leaf anatomy. They tolerate higher temperature. They show a response to high light intensities. And they lack a process called photorespiration and have greater productivity of biomass. তাহলে বলছে কি C4 প্ল্যান্টরা স্পেশাল। কেন স্পেশাল? দেখো, কারণ এদের লিফের মধ্যে একটা স্পেশাল টাইপ অফ অ্যানাটমি রয়েছে যেটাকে আমরা ক্রাঞ্চ অ্যানাটমি বলছি। আর দে শো রেসপন্স টু হাই লাইট ইন্টেন্সিটি, এবং তারা টলারেট করছে কি হাই টেম্পারেচার থাকলে কিন্তু তাদের ফটোসিনথেসিস রেট অনেক হাই। এরা অনেক বেশি লাইট ইন্টেন্সিটিকে সহ্য করতে পারে। দে ল্যাক প্রসেস এবং তাদের ফটো রেসপিরেশন ঘটে না। ফটো রেসপিরেশন বা আলোক শ্বসন C3 প্ল্যান্টে ঘটে। এবং ফটো রেসপিরেশন কি করে? এটা প্ল্যান্টের জন্য ক্ষতিকর, কারণ যে এটিপি বা এনএডিপিএস2 লাইট রিঅ্যাকশন প্রক্রিয়ায় তৈরি হয় সেই এটিপিটা এখানে ব্যবহার হয়ে যায়, যার ফলে যে কেলভিন সাইকেলটা এফিসিয়েন্টলি হয় না বা সেখানে এটিপি পরিমাণটা অনেকটা কমে যায়। কিন্তু যখন C4 প্ল্যান্ট আসবো সেক্ষেত্রে কিন্তু ফটো রেসপিরেশন হবে না। শুধু ফটো রেসপিরেশন না হলে কি হলো, সম্পূর্ণ এটিপি বা এনএডিপিএস2 কিন্তু খাদ্যের মধ্যে স্থৈতিক শক্তির রূপে সঞ্চিত হতে পারবে কেলভিন চক্রের দ্বারা। এটা কেন হচ্ছে এর আগেই বললাম, এর আগের ভিডিওতে আলোচনা করেছি যে কার্বন ডাই অক্সাইড অ্যাকসেপ্টার এনজাইম যেটা হচ্ছে সেটা হচ্ছে রুবিস্কোর ফুল ফর্ম হচ্ছে রাইবুলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেজ। এর দেখতে পাচ্ছ এর দুটো ফাংশন রয়েছে, একটা কার্বক্সিলেজ রয়েছে আর অক্সিজেন। কার্বক্সিলেজ এবং অক্সিজেনেজ দুটো ফাংশন রয়েছে। তার এখানে দুরকম রিয়াকশন হবে। যখন তোমার বায়ুমণ্ডলে CO2 পরিমাণ অর্থাৎ রুবিস্কোর যখন CO2 অ্যাভেলেবেল পাবে তখন সেটা কেলভিন সাইকেল ঘটাবে, নর্মাল পাথওয়ে। কিন্তু যখন দেখা যাচ্ছে যে সে অক্সিজেনকে কার্বন ডাই অক্সাইডের তুলনায় বেশি অ্যাভেলেবিলিটি পাচ্ছে তখন সে ফটো রেসপিরেশন ঘটাবে।
বলে C3 প্ল্যান্টে কি হচ্ছে, রুবিস্কো যেহেতু কার্বন ডাইঅক্সাইড অ্যাকসেপ্টার, তাই এই সমস্যাটা তৈরি হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে C4 প্ল্যান্টের ক্ষেত্রে রুবিস্কো এনজাইম ডাইরেক্ট বায়ুমণ্ডলের সংস্পর্শে আসতে পারে না, কারণ রুবিস্কো এনজাইমের বাইরের দিকে তোমার আরেকটা এনজাইম রয়েছে, তার নাম হচ্ছে ফসফোএনল পাইরুভেট কার্বক্সিলেজ। মানে এই এনজাইমটা শুধুমাত্র CO2 এর প্রতি আসক্তি, এর কি রয়েছে, এর শুধুমাত্র CO2 এর প্রতি আসক্তি রয়েছে, অক্সিজেনের প্রতি আসক্তি নেই। তাই বায়ুমণ্ডলের অ্যাটমসফিয়ারের যে CO2 পাওয়া যায় সেটা প্রথমে অ্যাবজর্ব করার পরে সে তখন রুবিস্কো এনজাইমকে দেয়। রুবিস্কো এনজাইমের অক্সিজেনের প্রতি আসার কোনো চান্স থাকে না, তাই সেখানে ফটো রেসপিরেশন ঘটে না, বলে এনার্জি লস হয় না। ক্লিয়ার? Study vertical section of leaves on of C3 plants and other C4 plants. Do you notice the difference? তুমি যদি একটা প্ল্যান্টের লিফকে তুমি করো ভার্টিক্যাল উল্লম্বভাবে খাড়াখাড়িভাবে তুমি কাটো, সেকশন করো, তার মধ্যে কোনো ডিফারেন্স দেখতে পাবে? ডু বোথ হ্যাভ দ্য সেম টাইপ অফ মেসোফিল? কি তাদের ক্ষেত্রে কি একই রকম মেসোফিল টিস্যু রয়েছে? ডু দে হ্যাভ সিমিলার সেল অ্যারাউন্ড দ্য ভাস্কুলার বান্ডল সিথ? তাদেরকে একই ধরনের মেসোফিল সেল নালিকা বান্ডলের চারিদিকে দেখতে পাওয়া যাচ্ছে? চলো তাহলে এর অ্যান্সারগুলো পাওয়ার জন্য আমরা ছবিটা দেখি। দেখো, এটা C3 প্ল্যান্টের কথা বলা হচ্ছে, এবং C3 প্ল্যান্ট, আর এখানে বলা হচ্ছে C4 প্ল্যান্টের ক্ষেত্রে। দুটোর অ্যানাটমি আমরা যখন দেখব তখন দেখতে পাচ্ছি কি, যে এটা হচ্ছে ভাস্কুলার বান্ডল। এটা ভাস্কুলার বান্ডল। ভাস্কুলার বান্ডল নর্মালি প্যালিসেড, প্যারেনকাইমা, স্পঞ্জি প্যারেনকাইমা যে টিস্যুগুলো থাকে সেগুলো নর্মালি প্যালিসেড, স্পঞ্জি প্যারেনকাইমা টিস্যুগুলো থাকে নর্মালি রয়েছে, অ্যারেঞ্জমেন্ট হয়ে আসে। তো এই যে গ্রিন কালার টিস্যুগুলো সেগুলোতে মেসোফিল টিস্যু রয়েছে, কিন্তু এখানে বান্ডল সিথ সেলে কোনো রকমের মেসোফিল টিস্যু থাকে না, সুতরাং এখানে সালোক সংশ্লেষ হচ্ছে না। এবার হচ্ছে কি, তুমি যদি একে দেখো মানে C4 প্ল্যান্টকে, তাহলে এর মধ্যখানে রয়েছে কি, মধ্যখানে তোমার জাইলেম ফ্লেম ভাস্কুলার বান্ডল রয়েছে, এবং এর চারিদিকে যে বান্ডলস মেসোফিল টিস্যুগুলো রয়েছে, এগুলো যেগুলো স্পঞ্জ প্যালিসেড টিস্যুগুলো তো আছেই, তার চারিদিকেও তোমার এই যে বাইরের দিকে দেখো বান্ডল সিথ সেল রয়েছে, এই যে এটা নর্মাল মেসোফিল টিস্যু রয়েছে, এবং এখানে যে টিস্যুগুলো রয়েছে এই বান্ডল সিথ সেলের মধ্যে কিন্তু ক্লোরোপ্লাস্ট আছে, এখানে কিন্তু প্লেন দেখো ক্লোরোপ্লাস্ট নেই, শুধু এখানে সালোক সংশ্লেষ হচ্ছে না, কিন্তু এখানে সালোক সংশ্লেষ হচ্ছে। তাই দেখো এখানে কি হচ্ছে, C3 প্ল্যান্টের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডটা ডাইরেক্ট মেসোফিল টিস্যুর মধ্যে, এই মেসোফিল টিস্যুগুলোর মধ্যে অ্যাবজর্ব হচ্ছে রুবিস্কো এনজাইমের দ্বারা। কিন্তু C4 প্ল্যান্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে ফসফোএনল পাইরুভেট কার্বক্সিলেজ, সেটা CO2 কে অ্যাবজর্ব করছে, যেটা শুধুমাত্র আসক্তি রয়েছে CO2 এর প্রতি, অক্সিজেনের প্রতি কোনো আসক্তি নেই। তারপর সে CO2 কে ট্রান্সফার করছে বান্ডল সিথ সেলের রুবিস্কো এনজাইমের কাছে। হলো? তাহলে ক্যামের ক্ষেত্রে একই জিনিস, ক্যাসোলেশন অ্যাসিড মেটাবলিজমের ক্ষেত্রে, তাহলে C3 এবং C4 এর ক্ষেত্রে কি পার্থক্য? কারণ C3 সাইকেলে শুধুমাত্র মেসোফিল সেলের মধ্যে ফটোসিনথেসিস হচ্ছে, কিন্তু C4 প্ল্যান্টের ক্ষেত্রে মেসোফিল সেল এবং বান্ডল সিথ সেল, এই বান্ডল সিথ সেলের মধ্যে ফটোসিনথেসিস হচ্ছে, আবার মেসোফিল টিস্যুর মধ্যে ফটোসিনথেসিস হচ্ছে, তাই এর এফিসিয়েন্সি অনেক বেশি। The particularly large cells around the vascular bundle of the C4 plants are called bundle sheath cell. তাহলে এই যে ভাস্কুলার বান্ডলের চারিদিকে যে সমস্ত লার্জ সেলগুলো রয়েছে সেগুলোকে আমরা কি বলছি, বান্ডল সিথ সেল, and the leaves which have such anatomy are said to be crunch anatomy. তাহলে এর দেখো মেসোফিল টিস্যুগুলো বান্ডল সিথ টিস্যুর গঠনটা সম্পূর্ণ এর থেকে আলাদা। এখানে অনেক বড় বড় তোমার বান্ডল সিথ সেল দেখতে পাওয়া আসছে, যেগুলোর মধ্যে ফটোসিনথেসিস হয়, এটাকে বলা হচ্ছে ক্রাঞ্চ অ্যানাটমি। অর্থাৎ ভাস্কুলার বান্ডলের চারিদিকে বান্ডল সিথ সেল থাকবে, সে বান্ডল সিথ সেলের মধ্যে কি থাকে, মেসোফিল টিস্যু থাকে, এবং এই মেসোফিল টিস্যুগুলো সালোক সংশ্লেষে সাহায্য করে, তাই এটাকে বলা হচ্ছে কি ক্রাঞ্চ অ্যানাটমি, যেটা C4 প্ল্যান্টে আসে। খুব ইম্পর্টেন্ট এটা কোয়েশ্চেন, ক্রাঞ্চ অ্যানাটমি। ক্রাঞ্চ মিনস রেথ অ্যান্ড ইজ এ রিফ্লেকশন অফ দ্য অ্যারেঞ্জমেন্ট অফ সেল। রেথ মানে কি, রেথ মানে পেঁচিয়ে থাকা, নালিকা বান্ডলের চারিদিকে পেঁচিয়ে থাকছে, এবং রিফ্লেকশন অ্যারেঞ্জমেন্ট সেল, এবং সেলগুলো অ্যারেঞ্জ হয়ে থাকছে। রিফ্লেকশন মানে যেমন রেডিয়েশন থাকে, রেডিয়েশন বেরিয়ে তোমার সেলগুলো অ্যারেঞ্জ হয়ে থাকছে, ওই জন্য বলে রিফ্লেকশন বলা হচ্ছে। দ্য বান্ডল সিথ সেলস মে ফর্ম সেভারাল লেয়ার্স অ্যারাউন্ড দ্য ভাস্কুলার বান্ডল।
তাহলে এই যে বান্ডল শীট সেলটা রয়েছে, এই বান্ডল শীট সেলটা কতগুলো লেয়ারে অ্যারেঞ্জমেন্ট থাকে তোমার ভাস্কুলার বান্ডেলের চারিদিকে। thick walls impervious to হ্যাঁ and they are characterized by having a large number of chloroplasts। তাহলে নর্মাল প্যালিসেড স্পঞ্জি প্যারেনকাইমা টিস্যু থাকছেই, যেটা মেসোফিল টিস্যু বলছি, ওখানে তো মেসোফিল টিস্যু রয়েছে, কিন্তু এই বান্ডল সিস্টেমগুলোতে প্রচুর পরিমাণে মেসোফিল টিস্যু থাকার জন্য ফটোসিনথেসিসটা খুব এফিশিয়েন্টলি হচ্ছে। thick wall impervious to gas exchange and no intercellular space, এবং ফাঁকার মধ্যে কোনো ফাঁকা বা গ্যাপ নেই। You may like to cut a section of the leaves of plants, maize or sorghum, to observe the crunch anatomy and distribution of vegetable tissue. তারপর কি হচ্ছে, it would be interesting for you to collect leaves of diverse species of plants around you and cut vertical section of leaves। এটা তুমি করতেই পারো কি, তুমি অনেকগুলো গাছের পাতাকে নিয়ে আসলে তাকে ভার্টিক্যাল সেকশনে কাটবে। অবজার্ভ আন্ডার দ্য মাইক্রোস্কোপ, তলায় দেখবে, লুক অ্যাট দ্য বান্ডল সিদ অ্যারাউন্ড দ্য ভাস্কুলার বান্ডল, এবং ভাস্কুলার বান্ডলের চারিদিকে বান্ডল সিদগুলো দেখবে। দিস প্রেজেন্স দ্য বান্ডল সিদ উড হেল্প ইউ টু আইডেন্টিফাই সিভার প্ল্যান্ট। তাহলে প্রথমে গাছের পাতা আনতে হবে, তাকে ভার্টিক্যাল সেকশন করতে হবে, করার পরে তার মধ্যে বান্ডল সিদ সেলের উপস্থিতি দেখতে পেলে বুঝতে পারবে যে এটা C4 প্ল্যান্ট, ওকে, কারণ C3 প্ল্যান্টে বান্ডল সিদ সেল নেই। নাও স্টাডি দ্য পাথওয়ে শোন ফিগার, দিস পাথওয়ে দ্যাট has been named the Hatch and Slack pathway। তাহলে C4 পাথওয়ের আরেকটা নাম হচ্ছে কি Hatch and Slack pathway। C4 পাথওয়ে বা Hatch and Slack pathway is again a cyclic process, এটা অবশ্যই একটা চক্রাকার পদ্ধতি। let us study the pathway by listening the step। এটা কি আসলে কি ভাবো তো, যে C3 প্ল্যান্টে যেমন কার্বন ডাইঅক্সাইডটা ডাইরেক্টলি কেলভিন সাইকেলে চলে যাচ্ছে রুবিস্কোর মাধ্যমে বা ফটোরেসপিরেশনে চলে যাচ্ছে, C4 প্ল্যান্টে কি হচ্ছে, প্রথমে ফসফেনল পাইরুভেট কার্বক্সিলেজ এবং CO2 কার্বক্সিলেজের মানে রুবিস্কোর মাধ্যমে একটা সাইকেল তৈরি করছে, তারপরে সেখান থেকে পরে কেলভিন সাইকেলে গিয়ে ঢুকছে বলে আগের একটা স্টেপ এখানে দেখতে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে C4 পাথওয়ে। The primary CO2 acceptor is a 3 carbon molecule phosphoenol pyruvate। তাহলে প্রথমে দেখো আমরা C3 প্ল্যান্টের ক্ষেত্রে কি দেখেছিলাম, যে প্রথম পাথওয়েটা হচ্ছে তোমার প্রথম CO2 অ্যাকসেপ্টর হচ্ছে মানে রুবিস্কো এনজাইম, কিন্তু দেখানো হয়ে গেল কি বান্ডল সিদ সেলে CO2 অ্যাকসেপ্টর প্রথম হলো কি ফসফোএনল পাইরুভেট কার্বক্সিলেজ, ফসফোএনল পাইরুভেট কার্বক্সিলেজ, and is present in the mesophyll cell, এবং মেসোফিল সেলের মধ্যে থাকছে। এখানে কি রয়েছে, ফসফোএনল পাইরুভেট কার্বক্সিলেজ এনজাইম রয়েছে। এরপর CO2 কি হবে, CO2 তখন কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইমের উপস্থিতিতে কার্বনিক অ্যানহাইড্রেটেজ এর উপস্থিতিতে H2CO3 তৈরি করবে। H2CO3টা ব্রেকডাউন হবে H+ এবং HCO3-, এই আয়নাইজ ফর্মে তোমার প্ল্যান্টরা অ্যাবজর্ব করবে। The enzyme responsible for the fixing PP carboxylase or PEPcase, তাহলে এটি CO2 কে অ্যাবজর্ব করলো, এটা কার দেওয়া হচ্ছে পেপ কার্বক্সিলেজ বা পেপকেস। তারপর বলছে এখানে বলছে ইট ইজ ইম্পর্ট্যান্ট টু রেজিস্টার দ্য মেসোফিল সেলস ল্যাক রুবিস্কো এনজাইম। তাহলে মেসোফিল সেলে কি রুবিস্কো নেই, আর রুবিস্কো নেই মানে কি এটা বায়ুমণ্ডলের সংস্পর্শে আসছে না মানে কি এটা অক্সিজেনের প্রতি আসক্তিও দেখাচ্ছে না। দ্য C4 অ্যাসিড অক্সালিক অ্যাসিড ফর্মড ইন দ্য মেসোফিল সেল। তাহলে কি হচ্ছে দেখো, এই CO2 কে অ্যাবজর্ব করার পরে সেটাও কার্বনিক অ্যানহাইড্রেজের উপস্থিতিতে SCO3- তৈরি করলো, এবং এই পেপ কার্বক্সিলেজ, এই যে পেপ কার্বক্সিলেজ সেখানে 4 কার্বনযুক্ত অক্সালো অ্যাসিটেট ফর্মেশন করলো। এই 4 কার্বনযুক্ত উৎপন্ন হওয়ার জন্য এর নাম হচ্ছে C4 পাথওয়ে। বিজ্ঞানী হ্যাচ এন্ড স্ল্যাক আবিষ্কার করেছিল, এর নাম হ্যাচ-স্ল্যাক পাথওয়ে। It then formed the 4 carbon compounds like malic acid or aspartic acid in the mesophyll cell itself, which are transported to the bundle seed cell. এরপর কি হচ্ছে, অক্সালো অ্যাসিডটাকে ম্যালেট ডিহাইড্রোজেনেজের দ্বারা ম্যালিক অ্যাসিড বা ম্যালেট তৈরি করছে। এই ম্যালেটটা তখন ট্রান্সপোর্ট হয়ে যাচ্ছে বান্ডল সিড সেলের, মানে এখানে তোমার ম্যালিক অ্যাসিড তৈরি হওয়ার পর বান্ডল সিড সেলে চলে গেল, ওকে। তারপর in the bundle seed cells these C4 acid are broken down to release CO2 and 3 carbon। তাহলে এখানে কি হলো, সেই ম্যালেটটা আবার ব্রেক ডাউন হয়ে গেল NADP+, NADPH আবার মানে এখানে ইউজ হয়ে গেছিল, এখানে আবার রিফর্ম হয়ে গেল।
তারপর কি হচ্ছে এবং ম্যারিক এনজাইমের মাধ্যমে এখানে কি পাইরুভেট তৈরি করলো, 3 কার্বনযুক্ত পাইরুভেট তৈরি করলো। 3 carbon molecule is transported back to the mesophyll where it is converted PEP again, thus complete the cycle. তারপরে কি হলো, এই যে এখানে কি হলো, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছিল। এই কার্বন ডাইঅক্সাইডটা কেলভিন সাইকেলে রুবিস্কো এনজাইমের দ্বারা এবার অ্যাবজর্ব হয়ে তোমার আলটিমেট কেলভিন সাইকেল থেকে কি করবে, গ্লুকোজ তৈরি করবে। কিন্তু এর ক্ষেত্রে কি পাইরুভেটটা আবার তোমার চলে গেল কোথায়, মেসোফিল টিস্যুতে, যেটা পাইরুভেট ফসফেট ডাইকাইনেজের মাধ্যমে ফসফোএনল পাইরুভেট তৈরি করছে। Then CO2 released in the bundle sheath cells enter the C3 and Kelvin pathway. A pathway common to all plants. তারপরে এরপর কেলভিন সাইকেলে CO2টা চলে গেল, এটা হচ্ছে সমস্ত প্ল্যান্টের ক্ষেত্রে পাথ মানে কমন। কিন্তু এইটুকু পাথওয়েটা হচ্ছে, এই চক্রটা হচ্ছে তোমার C4 প্ল্যান্ট বা ক্যাম্প প্ল্যান্টের জন্য এক্সট্রা একটা পাথওয়ে, মানে কেলভিন সাইকেলে ঢোকার আগের পথ। The bundle sheath cells are rich in the enzyme ribulose bisphosphate carboxylase oxygenase Rubisco. বান্ডেল sheath cell কে রয়েছে, রুবিস্কো এনজাইম রয়েছে, বাট ল্যাক পেপকেস, কিন্তু পেপকেস থাকে না। Thus the basic pathway that result in the formation of the sugar, the Kelvin pathway is common to the C3 and C4. এবার C3 এবং C4 দুটো পাথওয়ের জন্য তোমার কি দরকার, এই কেলভিন সাইকেল দরকার বা রুবিস্কো এনজাইম দরকার। Did you note that the Kelvin cycle pathway occurs in all the mesophyll cells of the C3 plant? তুমি কি মনে করছো যে কেলভিন পাথওয়েটা সমস্ত C3 প্ল্যান্টের ক্ষেত্রে মেসোফিল টিস্যুতে হচ্ছে না? কারণ মেসোফিল টিস্যুতে শুধুমাত্র কি হচ্ছে তোমার মেসোফিল টিস্যুতে হ্যাঁ C3 প্ল্যান্ট হচ্ছে, in the C4 plant does not take place in the mesophyll cell, কিন্তু C4 সেল কি হচ্ছে, কেলভিন সাইকেলটা হচ্ছে বান্ডল sheath সেলের মধ্যে। C4 প্ল্যান্ট C3 প্ল্যান্টে মেসোফিল টিস্যুর মধ্যে তোমার কেলভিন সাইকেল হচ্ছে, কিন্তু C4 প্ল্যান্টে বান্ডল sheath সেলের মধ্যে কেলভিন সাইকেলটা হচ্ছে। in the mesophyll cell but does not only in the bundle sheath cell, কিন্তু বান্ডল sheath সেলের মধ্যে হচ্ছে না, মানে কেলভিন সাইকেলটা বান্ডল sheath সেলের মধ্যে হচ্ছে কিন্তু মেসোফিল সেলের মধ্যে হচ্ছে না। কিন্তু C3 প্ল্যান্টের ক্ষেত্রে তোমার পুরো বিক্রিয়াটা মেসোফিল টিস্যুর মধ্যে হচ্ছে। তো আশা করি তোমরা C4 পাথওয়ে বা হ্যাচল্যাক পাথওয়ে ভালো করে বুঝতে পেরেছো। এখান থেকে তো আর কিছু বোঝার নেই, এটুকু বুঝলে তোমাদের যথেষ্ট। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ।